26,151টি ভোটের আমি লিড পেয়ে এখান থেকে বিধানসভায় গিয়েছি। একজন বিধায়কের কতটা কাজ, কতটা একটা সরকারকে একটা বিধায়ককে হিলিয়ে দিতে পারে তার প্রমাণ হচ্ছে, এতদিন পর্যন্ত বলেছিল পীরজাদারা কেন রাজনীতি করবে, যারা মুখে বলেছিল তারাই আবার পীরজাদাকে রাজনীতিতে নিতে দিচ্ছে। মানে একটা বিধায়কের কত ক্ষমতা। আমি আপনাদের কাছে দুঃখিত, ক্ষমা প্রার্থী। আমার ইচ্ছা ছিল প্রতি মাসে মাসে আপনাদের এলাকায় ঘুরবো, কিন্তু আমি ঘুরতে এখন পারছি না। এই জন্যই আপনাদের জন্যই, আপনারা যে দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছে, এখন শুধু আমি ভাঙড়ের বিধায়ক নয়, সারা রাজ্যের বিরোধী মানুষের কণ্ঠ হয়ে যাচ্ছি। আপনাদের জন্যই হতে পারছি। আমি ছুটে যাই কোথায়? মালবাজারে। ছুটে যাই কোথায়? উত্তরবঙ্গে চা শ্রমিকদের বঞ্চনার কথা শুনতে, সেটা এসে বিধানসভার মধ্যে উত্থাপন করি। ছুটে চলে যাই পুরুলিয়াতে, ওখানে অঘোরপুরে দলিত আদিবাসীদের ওপরে অত্যাচার করে জমি কেড়ে নিচ্ছে কেন, সে কথা চিৎকার করে বলি। ছুটে চলে যাই মুর্শিদাবাদে, গঙ্গা ভাগনে ওখানকার মানুষের জমি চলে যাচ্ছে, তার কথা বলতে। ছুটে চলে যাচ্ছি কোথায়? মালদাতে, দিনাজপুরে, চোপড়াতে, সারা রাজ্যের যেখানে অন্যায় অনাচার অবিচার হচ্ছে সেখানে ছুটে গিয়ে পৌঁছাচ্ছি, তাদের কণ্ঠ হয়ে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা নিরসনের জন্য। সেই জন্য যে স্বপ্ন দেখেছিলাম প্রতি মাসে মাসে সময় দেবো, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী, সেটা দিতে পারছি না। তবে সাথে সাথে একটা জিনিস খুব ভালো লাগছে, যেখানেই যাচ্ছি ভাঙড়ের বিধায়ক বলে আমাকে সম্বোধন করছে। এটা আমার জন্য বড় একটা পাওনা। শুধু তাই নয়, আমি যখন বিভিন্ন কমিটির কোন মিটিং এ বিভিন্ন জেলাতে যাই, কনসার্ন ডিস্ট্রিক্টের যারা অফিসার যখন ইন্ট্রোডাকশন হয়, অফিসারের পরিচয়, আমাদের এমএলএ যারা আছে তাদের পরিচয়, যখন আমি বলি আমি মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, বিধায়ক ভাঙড় বিধানসভা, সবাই কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম ও ভাঙড় বিধানসভা। মানে এই যে একটা রিয়াকশন, এটা আমার জন্য বড় পাওনা। কারণ ভাঙড়কে এখন রক্তদাতার গঞ্জ হিসাবে জানছে। ভাঙড়কে এখন সেই বিগত দিনের ভাঙড় নয়, ভাঙড় এখন শিক্ষা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভাঙড় এখন সৌজন্যতার রাজনীতি করার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, সেই হিসাবে ভাঙড়কে জানছে। দেখ, আমি মূল জায়গায় ফিরে আসি। আমি এই প্রোগ্রামটা, এই যেখানে 200-250 লোক আছেন, কারা? এই ভূতের মানুষ, মা বাপ মিলিয়ে যারা আছেন, এটা আমি এখানে না করে নারায়ণপুর অঞ্চলে কোনো একটা জায়গায় বসে একটা 1000 লোকের প্রোগ্রাম করতে পারতাম, কিন্তু আমি সেটা করি না। কেন? ভোটের সময় কিন্তু আমি আগের মাঠটাতে এসে প্রোগ্রাম করে গেছিলাম, খেয়াল আছে? ওখানে এসে ভোট চেয়েছি, নারায়ণপুরের বিভিন্ন জায়গায় গিয়ে ভোট চেয়েছি। ঠিক আমি বলেছিলাম, ভোটের সময় যেভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি, আমাকে জেতালে আমি মানুষের দ্বারে পৌঁছাবো, তাদের সমস্যাগুলো শুনবো, বিধানসভায় উত্থাপন করব। আমি আপনাদের দ্বারে দ্বারে বিভিন্ন বুথে বুথে গিয়ে আপনাদের সমস্যা শুনি। আমার অফিস আছে মাঝেরাইটে, কিন্তু এখানে দেখুন সবাই আমার অফিসে গিয়ে পৌঁছাতে পারে না। যখন তার বাড়ির কাছে আসি, তার দুয়ারে আসি, সে কিন্তু তার সমস্যাগুলো আমাকে জানায়। এই খাতা আছে, নোট করি, তৎক্ষণিক সমাধানের যেগুলো হয় সেগুলো সমাধান করি। অন্যথায় যে ডিপার্টমেন্টকে বলে সমাধান করা যাবে সেই ডিপার্টমেন্টকে বলি। এই যে আপনাদের এখানে যে বিধিটা হচ্ছে, অনেকে আজকে ফুটেজ নেবে, উদ্বোধনের জন্য অনেকে কথা বলবে, কিন্তু এখানকার জনগণ আমার যখন আমাকে জানিয়েছিল যেটা দুর্বল হয়ে আসছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, বড়ালীঘাটের ব্রিজের কথা বলেছিল, চণ্ডীপুরের ব্রিজ, আরো ভাঙড়ের ব্রিজ, চণ্ডীহাটের ব্রিজ, ছেলেগুয়ারিয়ার ব্রিজ, এই ধরনের অনেক কটা ব্রিজ যেগুলো দুর্বল হয়ে আসছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, সেগুলো সংস্কারের দরকার। আমি আপনাদের এলাকায় এলাকায় গিয়ে এই সমস্যাগুলো শুনেছিলাম। সেটা গিয়ে আমি বিধানসভায় ওয়াটার অ্যান্ড ইরিগেশন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে মেনশন করেছিলাম যে ভাঙড়ে, এবং শুধু মেনশন নয়, এবং কোশ্চেন অ্যান্সার পর্বেও আমি তাদের কাছে জবাবদি করেছিলাম যে ভাঙড়ে যেগুলো কংক্রিটের ব্রিজ আছে, যেগুলো দুর্বল হয়ে গিয়েছে, যেগুলো কাঠের ব্রিজ আছে, সেইগুলোকে কংক্রিটের ব্রিজ নির্মাণ করতে হবে। এই মর্মে প্রশ্ন উত্তর পর্বে আমি সওয়াল করেছিলাম, মেনশন করেছিলাম। তার ফল কিন্তু আজকে এই ব্রিজটা আপনাদের এখানে। আমি আসতে গিয়ে শুনলাম যে এখানে নাকি যে মালিক দেওয়ার কথা বা রড দেওয়ার কথা, এগুলো নাকি দিচ্ছে না। যিনি সুপারভাইজার ছিলেন
তাকে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে একটা সফট কপি দেখাচ্ছিলেন মোবাইলে। আমি ওনাকে জানিয়েছি হার্ড কপি দেখাতে, অর্থাৎ প্রিন্ট আমার দরকার। সেই হার্ড কপিটা আমাকে দেবে আশা করছি। আপনারা এখন কেউ উত্তেজিত হবেন না, দুটো একটা দিন ধৈর্য ধরুন, দুটো একটা দিন ধৈর্য ধরুন। আসল খেলাটা তারপরে খেলবো আমি একজন বিধায়ক হিসেবে আপনাদের বলে যাচ্ছি। কারণ আমি অপেক্ষা করব কি কপি দিচ্ছে, তারপরে এখানে যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে যোগাযোগ করব। কারণ ওই শিডিউল হয়, সরকারি কাজ আপনাদের জেনে রাখা ভালো, যে কোনো সরকারি কাজ হলে তার শিডিউল ঝুলিয়ে দিতে হয়। এই যদি হয় এখানে এত ফুট রাস্তা, এত ফুট চওড়া, এত ফুট লেন্থ হবে, বালি এই হবে, সিমেন্ট এই হবে, পাথর এই হবে, রড এই হবে, এই শিডিউল দেওয়ার দরকার। শিডিউল দেয়নি। এই শিডিউল কেন ঝোলায়নি, এটা কিন্তু সোমবারে কোন ডেটে ওয়াটার ইরিগেশন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কোশ্চেন আনসার থাকে এই মুহূর্তে আমার মনে আসছে না, মোটামুটি এই সেশনেই সোমবার থেকে শুক্রবারের মধ্যেই আপনারা খবর পাবেন যে নওশাদ সিদ্দিকী মাননীয় মন্ত্রীকে ভাঙড়ের এই ব্রিজের জন্য কিন্তু জবাবদিহি করেছে। আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম। আপনারা এখন কেউ উত্তেজিত হবেন না, কেউ কারো ফাঁদে পা দেবেন না। আমি বিষয়টা জানবো মন্ত্রীর কাছে, জেনে যেটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে, এবং আমি সরাসরি আপনাদেরকে অ্যাড্রেস করব, এখানে যারা আছে তাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। যদি দেখি শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে তাহলে ওয়েল অ্যান্ড গুড, বরঞ্চ আমরা বেশি বেশি আরো সহযোগিতা করব, আরো কাজটা ভালো কি করে হয়। কারণ এই ব্রিজ আমরাই পার হব। এই ব্রিজ যদি 50 বছর লাস্টিং থেকে আমাদের লাভ, আর ব্রিজ যদি 10 বছর পরে ভেঙে পড়ে আমাদের লোকেরই ক্ষতি হবে। তাহলে আমরা চাইবো আমাদের ব্রিজ আমাদেরই ট্যাক্সের টাকায় হচ্ছে, কোনো দাদা দিদি ট্যাক্সের টাকায় হচ্ছে না, এটা মাথায় রাখবেন। আমাদের ট্যাক্সের টাকায় ব্রিজ তৈরি হচ্ছে, তাহলে ব্রিজটা যাতে ভালো হয় এবং বেশি দিন যাতে চলে সেটা আমরা ব্যবস্থা করব। তার জন্য আমরা পূর্ণ সহযোগিতা করব। আর যদি কোনো দুর্নীতি হয় তার বিরুদ্ধে আমরা কাজটা বন্ধ করে দেবো। আমি সামনে থাকবো তখন, আপনাদের কথা দিচ্ছে। কিন্তু এখন আপনারা কেউ বিতর্কে জড়াবেন না, কারণ আগে আসল জিনিসটা জানতে হবে। আমি নোংরা পলিটিক্স করি না, আপনারা ভালো করে জানেন। নোংরা পলিটিক্স করলে এখনই দাঁড়িয়ে যেতাম, আমাকে আটকে দিতাম, হ্যান করতো ত্যান করতো, মিডিয়াতে আমার খবর আসতো, হ্যান হতো ত্যান হতো, ওতে আপনার ক্ষতি হবে, লাভ কিচ্ছু হবে না। আমি চাই ভাঙড়ের মানুষের লাভ হোক। এখন চারিদিকে ভালো ভালো ভাঙড়ে কাজ হচ্ছে, কেন বলুন তো? 2021 আপনার শাসকের বিরুদ্ধে ভোটটা দিয়েছিলেন বলে। আর 2011 থেকে 2021 যে কাজ হয়নি, 2021 থেকে এই 25-এর মধ্যে তার ডবল কাজ কিন্তু হয়ে গেছে ভাঙড়ে। এখন রাস্তায় লাইট বসছে, আরো কিছু হবে, কারণ চাপে পড়েছে বলে। ফিরে আসি আবার আমার জায়গায়। তো আমি চিন্তা ভাবনা করি যে মানুষের কাছে পৌঁছাবো। অনেক মহিলা আছে, অনেক বৃদ্ধা আছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পায় না, অনেক সমস্যা হয়, অনেক সিগনেচারের প্রয়োজন হয়, যে তাদের কাছে পৌঁছে গেলে সহজে আমার কাছে আসতে পারবে। তারই একটা অংশ হিসাবে আজকে আমি আপনাদের বিবিরহাটের এই পাড়ার নাম কি, বিবিরহাট গ্রামে আজকে আপনাদের উপস্থিত হয়েছি। আমি ইতিপূর্বে ছিলাম পশ্চিম নারায়ণপুরে, তারপরে আমি যাব আমরেশ্বরে, যাব আরো একটা জায়গায় যাব। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা সেখানে থাকার চেষ্টা করি। আপনারা আপনাদের সমস্যা আমাকে জানাতে পারেন, আমার হাতে যে ক্ষমতা আছে আমি সেটা সমাধান করতে পারবো, এর বাইরে আমার কিছু নয়। আর যেটা কোন জায়গায় গেলে সমাধান হবে সেটাও আমি আপনাদের বাতলে দেবো, এটা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদেরকে আমরা মিসগাইড করবো না। তবে এত মানুষ যখন এসে গিয়েছে, আমি একটা কথা আপনাদের না বলে থাকতে পারছি না। কথাটা আমার শুনবেন? এখন চারিদিকে শুনতে পাচ্ছি, তবে একটা নেতাই হই হই করছে, তাদের সর্বোচ্চ নেত্রীর মুখে শুনতে পাচ্ছি না এখনো। পেলেও আমি কিছু আতঙ্কিত হব না, যে কোনো সময় তিনিও বলতে পারেন যে 2026 সালে নওশাদ সিদ্দিকীকে নাকি না হারালে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। তো ব্যাপারটা হচ্ছে, আমাকে মিডিয়া প্রশ্ন করেছিল, আমি বলেছিলাম ওরকম চুনোপুটির উত্তর আমি দেব না, কারণ উনি যে পদে আছেন তৃণমূল কংগ্রেসে ওই ধরনের 400-500 পদ আছে, আরো বেড়ে যেতে পারে। তা আমার লড়াই সরাসরি তার দলের সর্বোচ্চ নেত্রীর বিরুদ্ধে, মমতা ব্যানার্জির সাথে আমি লড়াই করি। খাওয়া আমি নিচে নেমে আমি এ করবো কেন? তারপরে আমি আপনাদের কয়েকটা কথা আমি উদ্দেশ্যে রেখে দিতে চাই। আচ্ছা, আমি কি করি? আমি কারো কাছে টাকা মেরেছি বলতে পারবে কেউ? কারো কাছ থেকে একটা পয়সা চেয়েছি বলতে পারবে? এই যে সার্টিফিকেট গুলো আমি এসে দিই, কেউ বলতে পারবে? উল্টে আমি জেরক্স করে আপনাদের পৌঁছে দিই।
এক নম্বর কথা। দ্বিতীয় কথা, এই কলকারখানা এত আছে, কেউ বলতে পারবে 10 পয়সা তুলেছে? এই যে কাজ হচ্ছে, আমি আপনাকে বলছি যে এই কন্ট্রাক্টর বলতে পারবে? ভাঙড়ে কোনো জায়গায় কাজ হচ্ছে, আমাকে কন্ট্রাক্টর ফোন করে যে সাহেব আপনার সাথে একটু দেখা করতে চাই। নাম বলবো না, অনেক কন্ট্রাক্টর ফোন করেছে। কেন না, আপনার সাথে একটু দেখা করতে চাই, আমি ওখানে কাজ পেয়েছি। আমি বলেছি এটাকে নিশ্চিতভাবে সে আমার কল রেকর্ড করেছি কি বলতে পারবো না, সে ভয়েসটা আমার শুনবে, যদি আমি মিথ্যে কথা বলি বলবো তাকে সামনে বলতে। তো আমি বললাম তো আপনি কাজ পেয়েছেন, ভালো কথা, আমার সাথে দেখা করার প্রয়োজন নাই। একটাই অনুরোধ আপনার কাছে, যেভাবে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী কাজ করবেন। কেন দেখা করতে চেয়েছিল বলুন তো, কি মনে হয় আপনাদের? কেন এই সিস্টেম চলছে তো, এমপির ভাগ, এমএলএ এর ভাগ, প্রধানের ভাগ, আবার এখন নতুন সিস্টেম হয়েছে থানার একটা অংশের ভাগ। তাহলে এমএলএ আমি আমার ভাগটা দেওয়ার জন্য এসেছিল। তো আমি কি বললাম তাকে যে আমার সাথে দেখা করার প্রয়োজন নাই, ও দেখা করলেই বিপদ। আগুনের কাছে মোম থাকলে না, মোম এমনি করে যাবে, দরকার নেই ভাই, তুই দূরে থাক, আগুনও দূরে থাকো, মোমও দূরে থাকো, তোমার কাছে আসতে হবে না তোমাকে। আমি দেখা করিনি, বিশ্বাস করুন, কিন্তু আমি তাকে উত্তর দিয়েছি যে আপনি কাজটা ভালো করে করুন, যে শিডিউল আছে সেই অনুযায়ী করুন। আর আমি একটা সাথে কথা বলতে পারি, আমি অন্তত আপনাকে ডিস্টার্ব করবো না, আপনার বদনাম করবো না, কাজটা কাজের মতো যাক। আমি আপনাদের বলার কারণ এটাই যে এই ধরনের তোলাবাজি আমি করিনি। তাহলে আমাকে হারাবার জন্য এত মনোবাসনা হচ্ছে কেন? আমার অপরাধটা কি বলুন তো? আমি বিধানসভায় দাঁড়িয়ে কথা বলেছিলাম, ভারতবর্ষে স্বাধীন হওয়ার পর থেকে পশ্চিমবাংলার বিধানসভায় ভাঙড় থেকে অনেক বিধায়ক গিয়েছে তো, সারা রাজ্যের অনেক বিধায়ক গিয়েছে তো, একবারের জন্য বলেনি যে ভাঙড়ের মহিলাদের জন্য একটা কলেজ দিতে হবে। এটা আমার অপরাধ। কেন আমাদের মেয়েরা গার্লস কলেজে পড়ার মতো উপযুক্ত নয়? চারিদিকে তো মহিলা ইউনিভার্সিটি যেতে হতে পারে, মহিলা কলেজ হতে পারে না। আমি বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড়ের বাচ্চাদের কথা ভেবে স্কুলগুলোতে শিক্ষক নেই কেন তার দাবি তুলেছিলাম। আমি বিধানসভাতে দাঁড়িয়ে ভাঙড়ে যত জনসংখ্যা আছে, জনসংখ্যার অনুপাতে স্কুল নেই কেন তার কথা বলেছিলাম। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমাদের ভাঙড়ে যে আইসিডিএস যে শিক্ষা কেন্দ্রগুলো আছে না, শিশু শিক্ষা কেন্দ্র, সেগুলোর অবস্থা ধ্বংস হতে চলেছে, টয়লেট নেই, হ্যান্ড নেই, ত্যান নেই, এগুলো বন্ধ করতে হবে, উন্নত মানের ব্যবস্থা করতে হবে, এর আওয়াজ তুলেছিলাম। এটা আমার অপরাধ। সর্বোপরি আমার অপরাধ কি জানেন? আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিলাম ওই হিজাব পরে ইফতার করে কিছু লাভ হবে না, রমজান মাসে ফলের দাম কেন বেড়ে যাচ্ছে, কমাতে হবে। এটা হচ্ছে আমার অপরাধ হয়ে গেছে। আচ্ছা, আমি অপরাধ করেছি? আচ্ছা, আপনাদের জন্যই বলেছি তো, মা বলুন, সারা মাস রোজা রাখেন, সন্ধ্যাবেলায় ইফতার করবেন তো, ইফতারের দাম কত? ফলের দাম এমনি সময় আপেল 100 টাকা, আর রমজান মাসে 280 টাকা। বেদানা এমনি সময় 100 টাকা, রমজান মাসে 250 টাকা, 300 টাকা। শসা, খিরা এমনি সময় কত? 30 টাকা। ওরে বাবা, 20, 25, 22, 12, 15 টাকা। আর এখন 70 টাকা, রমজান মাসে 60 টাকা, 70 টাকা। কলা এমনি সময় 30 টাকা ডজন, 24 টাকা ডজন, আর রমজান মাসে 70-80 টাকা করে সবের দাম বেড়ে যায়। তো এটা বলেছে এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে পশ্চিমবাংলার বিধানসভাতে কোন একজন বিধায়ক উঠে বলেছে রমজান মাসের ফলের দাম কমাতে হবে। তাহলে নওশাদ সিদ্দিকী বলে ফেললো, মুসলমানদের দাবিটা কেন তুললো? ওটা বন্ধ, নওশাদকে হারাতে হবে। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কি বলেছি? আদিবাসীদের জন্য সংবিধান প্রদত্ত 5th শিডিউল 6th শিডিউল আছে, যেটা আদিবাসী ভাইদের জন্য খাস করে তাদের অধিকার করে সুনিশ্চিত করা আছে। এটা বিধানসভায় পশ্চিমবাংলায় আজ পর্যন্ত আমার মনে হয় কেউ বলেনি। আমি দাঁড়িয়ে বলেছি আদিবাসীদের ওই একটা উৎসবে গিয়ে তাদের সাথে একটু নৃত্য পরিবেশন করলে হবে না। আদিবাসীদের যদি ভালো চান 6th শিডিউল ইমপ্লিমেন্ট করতে হবে ফুল ফ্লেজে। তাহলে আদিবাসীদের ওই অভাব অভিযোগের কথা কেন বিধানসভায় আমি বলবো? এটা আমার অপরাধ হয়ে গেল, ওই জন্য আমাকে হারাতে হবে। আমি কি বলেছি? এই যে ভাঙড়ে দুটো হসপিটাল, এখানে যদি একটু বড় কোনো শিরা কেটে যায়, ট্রান্সফার করে দেয় কলকাতাতে, বড় চিকিৎসা করতে গেলে কলকাতা যেতে হয়, এখানে সেই মতো হয় না। তো আমি কি বলেছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে? এই দুটো হসপিটালকে সুপার স্পেশালিটি হসপিটাল বানাতে হবে। কারণ এখান থেকে যদি ট্রান্সফার আপনাকে করে দেয়, একটা গাড়ি ভাড়া লাগবে, একটা রোজ যাবে, আমার ভাঙড়ের মানুষরা আর্থিকভাবে দুর্বল, ওটা বেয়ার করতে পারে না। তো এটা আমার অপরাধ হয়ে গেছে। আমি বলেছি কি, আমি ভাঙড়ের মানুষের জন্য বেশি বেশি বাস রুটে দেওয়ার কথা বলেছি।
এই বলে ব্যামটা ব্যামনঘাটার অন্ত থেকে যদি 2 নম্বর ব্লকে যাই কতটা তাদের ব্রেক জার্নি করে যেতে হয় বলুন তো। আমি বলেছি ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকে শিয়ালদা হয়ে ধর্মতলা হয়ে একটা হাওড়া পর্যন্ত বাসের ব্যবস্থা করতে, তা দেয়নি, কিন্তু ওটাই আমার অপরাধ। আমি বলেছি ভাঙড়ের মানুষ প্রচুর ফুলফুরা শরীফে যাতায়াত করে, ভাঙড় থেকে ঘটকপুকুর থেকে ফুলফুরা শরীফ বাসের ব্যবস্থা করা হোক, তাও দেয়নি। এটা হচ্ছে আমার অপরাধ। আমার অপরাধগুলো জানতে হবে আপনাদের। আমার অপরাধ কি? আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে হত্যা করলো, এর বিচার চেয়েছি বিধানসভার মধ্যে, এটা আমার অপরাধ। আমার অপরাধটা কি? আমাদের বাড়ির ছেলে সাবির আলী মল্লিককে হত্যা করলো, আবু সিদ্দিককে হত্যা করলো, যা অন্যায় হচ্ছে। বোরকা পরেছিল বড়ার জন্য বেহালাতে দেখেছিলেন, ভিডিও একটা ভাইরাল হয়েছিল, ওটা তো বলছিল মুখ বোরকা খুলতে, তারপরে আপনারা জানেন না কি হয়েছে ভিডিওতে, মেয়েটির বোরকা জোর করে টেনে ছিঁড়েছে, আপনারা জানেননি। এটা বিধানসভার মধ্যে বলেছি, এটাই আমার অপরাধ। তাহলে আমার অপরাধটা কি? আপনাদের হয়ে কথা বলার জন্য, ওই জন্য ওই কোন একটা ছিঁড়া নেতা মানে সরি চুনোপুটি নেতা, ছিঁড়া শব্দটা আমি তুলে নিলাম, আমার সরি, আমি এটা বলার জন্য আমি দুঃখিত। চুনোপুটি নেতা আমাকে হারাবে বলছে। আমি আপনাদের বলি, এদের মূল লক্ষ্য কি ভাঙড়ে আমাকে হারাবার? কারণ কি জানেন? ভাঙড়ে লক্ষ্য ওদের একটা এয়ারপোর্ট তৈরি করা, ওর অ্যানেক্সার হিসাবে, ওই এয়ারপোর্টের অ্যানেক্সার হিসাবে। যতক্ষণ আমি আছি তো, ওই জন্য আমাকে হারাবার পরে পিটিয়ে আপনাদের তুলার ধারণা, এটা মাথায় রাখবেন। এবার আপনারা কি করবেন আপনাদের নির্ভর। তবে আমি জোর কথাই বলেছি, 2021 সালে সারা রাজ্যের মানুষকে বিজেপির ভয় দেখিয়ে ভোট শুধু লুট করেছিল, তারপরও ভাঙড়ের মানুষ 26,151টি ভোট আমাকে এক্সট্রা দিয়ে জিতিয়েছে। 2026 সালে ভাঙড় সহ রাজ্যের মানুষের চোখ খুলে গেছে মোদী আর মমতার কি বন্ধুত্ব। কি গো, বন্ধুত্ব আর বাকি আছে? আরে মোদীর বিরুদ্ধে আন্দোলন করছে এখানে, আর আমাদের ছেলেদেরকে পিটাচ্ছ, আমাদের ছেলেদের মামলা দিচ্ছ, মানে কি ভাই? এটা তো তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন ছিল না, ছিল মোদীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। তাহলে আমাদের ছেলেদের বিরুদ্ধে মামলা দিচ্ছ কেন? মোদীর বিরুদ্ধে কথা বললে যাদের বুক চিনচিন করে তাদেরকে ভোটের মাধ্যমে নিশ্চিতভাবে ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে। তো আমি দায়িত্ব নিয়ে বলেছি 2026 সালে ওর থেকে 26 সালের 151 নয়, তার থেকে অনেক বেশি মার্জিনে আমাকে জিতিয়ে পাঠাবে, যদি আমার কাল লাগবে। আমার প্রশ্ন, একবারও কি এরা বলে শুভেন্দু অধিকারীকে আমরা হারাবো? একবারও বলে ওরা? যে শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে, মাদ্রাসাকে, মুসলিম মহিলাদেরকে, মুসলিম ছেলেদেরকে কখনো বাংলাদেশি, কখনো জিহাদি, চা ভাষায় বাচ্চা গালাগালি করছে, এই শুভেন্দু অধিকারীকে হারাবার কথা একবারও বলে না। তো বিজেপিকে হারাবার কথা একবারও বলে না। সব তো আমাকে কেন? আমি তো ওদের বন্ধু হতে পারিনি, ওদের বন্ধু হতে পারিনি, ওই জন্য আমাকে হারাবার চেষ্টা করছে। আমি বন্ধু হতে এই জন্যই পারিনি, ওদের বন্ধুর থেকেও আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক বড় বড় বড়। আজকে আমি ওদের মিনিস্টার হয়ে ঘুরতে পারতাম। এখন দেখছেন না জ্বালা লেগে গেছে আমার ভাইজান কাসেম ভাইজানের সাথে, শওকত সাহেবের লেগে গেছে না? ঝগড়া করছিল না কদিন আগে, খুব দুজনকে বলছিল, এখন নেতা মানতে হবে কাসেম ভাইজানকে, শওকত সাহেবকে। কিন্তু খুদার মার দুনিয়া বার, তুই এক সিদ্দিকে জ্বালাচ্ছিস, খুদা অন্য সিদ্দিকে তোকে জব্দ করবে, তাই না? এটা খেলা অনেক আছে, দেখতে পাবে। দেখ, তো আমি চাইলে তোকে করতে পারি, যেমন কাসেম ভাই ওকে এখন জব্দ করছে, বড় নেতা হয়ে থেকে আমি তার থেকে বড় হয়ে যেতে পারতাম, মিনিস্ট্রি নিয়ে ঘুরতাম। কিন্তু আমার একদিকে মিনিস্ট্রি, টাকা পয়সা, মন্ত্রী, নীল লাইট, পুলিশ প্রশাসন একদিকে, আর অপরদিকে ভাঙড়ের মানুষের ভালোবাসা, আস্থা, বিশ্বাস আমার কাছে অনেক বড়। ভাঙড়ের মানুষ 2021 সালে আমাকে ভরসা করে ভোট দিয়েছে। আপনাদের সাথে আমি বেইমানি করেছি ভাই? বলতে পারবেন কেউ আপনার ভোট বিক্রি করেছি? আমার উপরে 18টা মামলা হয়েছে। আমার এই ভাই কোথায় গেল? বসে তোমাদের বিবাহিতা এসে কোথায় গেল? এই দেখো না কোথায় গেল রে বাবা। আচ্ছা এখানে আছে, খুঁজে পাওয়া যাবে। ওকে জেল খেটিয়েছে। আচ্ছা আচ্ছা থাক থাক থাক, ও তো তোর জেল খেটিয়েছে। তো আরেকটা আছে, আচ্ছা ফোনে ব্যস্ত আছে। ওই তো বসো। তো আমার কাছে আমার ভাইকে ভালোবাসার মানুষকে যে জেল খাটিয়েছে, আজকে আমাদের 2 বছর পূর্তি হলো আমাদের মঈনুদ্দিন মোল্লা। 2023 সালের এই 15ই জুন আমরা পঞ্চায়েতে নমিনেশন জমা করতে যাচ্ছিলাম। এই নটোরিয়াস ক্রিমিনালের ছোড়া গুলিতে
আমি আমার ভাইকে হারিয়েছি, মঈনুদ্দিন মোল্লাকে। অনেক ভাই গুলিবিদ্ধ হয়েছে। তা আমার ভাইয়ের লাশ আমার কাছে অনেক দামি ওর মন্ত্রিত্ব থেকে। ওর মন্ত্রিত্বকে আমি লাঠি মারি, ওর মন্ত্রিত্বকে আমি থুতু দিই যে আমার ভাইকে খুন করেছে, আমার ভাইকে যে জেল খাটিয়েছে। সুতরাং আপনাদের ভোট, আপনারা যেমন বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিলেন, ভোটের পূর্ণ সম্মান রেখেছি। আর দায়িত্ব নিয়ে বলছি আমি আপনাদের আমি ভোটকে অপমান করব না, আপনাদের ভোটকে আমি বিক্রি করব না, সেই ভরসা আছে। তাই আমিও ভরসা রেখে আপনাকে বলছি, আপনাদের মানে বলি, মিডিয়াতে বলি, 2026 সালে আরো ভয়ঙ্কর ভাবে তৃণমূলকে শুধু ভাঙন নয়, সারা রাজ্যে পরাজিত করার জন্য আমার ভাইরা প্রস্তুত আছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের দিদিমণি, মুসলিম প্রিয় দিদিমণি, মুসলমানদের খুব ভালোবাসে, বুঝতে পেরেছো? তোমার এই বোরকা পরে আছো, বাইরে বেরোলে বোরকা খুলে নেবে বলেছে তো, যে বলেছে তাকে এখনো গ্রেফতার করেনি। মানে কত ভালোবাসে, আমাকে ভালোবাসে, বোরকা টেনে ছিঁড়েছে তাও ভালোবাসে, মানে তাকে অ্যারেস্ট করেনি, মানে বুঝতে পারছেন তো। যাক, আমি সেগুলো বলছি না। 3000 ছেলের নামে মামলা দিয়েছে, 3000 মুসলিম ছেলের নামে মামলা দিয়েছে। অপরাধটা কি? ওয়াকাফ আইন, যে ওয়াকাফ আইনে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ কেড়ে নিতে পারে কেন্দ্র সরকার। কবরস্থান, তোমার আমার দাদু যে 200 বছর ধরে আছে, কবরে শুয়ে আছে, সেটাও কেড়ে নিতে পারে এই আইনের। এই তো ছেলে, এই জেল কদিন তুমি ছিলে, মোটা হয়ে গেছে গো জেলের ভাতকে, দেখো তো সাহস হয়ে গেছে তো, তোমাকে হারাতে পারবে? হ্যাঁ, দেখছো, যত ছেলেকে জেল খাটাবে তত আমার ছেলে স্ট্রং হবে। আমি আমার কথা বলছি, আমি দিদিমণিকে ধন্যবাদ জানাই। উনি জানি না কার বুদ্ধিতে আমাকে জেলটা কাটিয়েছিল, না নিজের বুদ্ধিতে নয়, এটা কেউ পরামর্শ দিয়েছিল ওকে দীর্ঘদিন রাখো। আমি ধন্যবাদ জানাবো। তাই সত্যি বলছি, আমি যদি না জেলে যেতাম না, আমি রাজনীতির একটা অধ্যায় আমার পিছিয়ে থাকতো বা অসম্পূর্ণ থাকতো। এখন সব অধ্যায় কমপ্লিট করতে পারিনি, কিন্তু একটা অধ্যায় আমি ভালোভাবে জেনে গেছি, ওই জেল জরিমানা এসব কিছু ব্যাপার না, এবার যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমি বলতাম মাঝে জেলে যাবো, হ্যান করবো, কিচ্ছু হবে না, তার মনের মতো হতো জেলটা কেমন জিনিস রে বাবা। এখন পুরো পার করে দিচ্ছি, 42 দিন থেকে ভয় ভীতি সব কেটে গিয়েছে। আমার যত ভাইকে জেলে নিয়ে যাচ্ছে সব একটা করে বাঘ হয়ে বার হচ্ছে। কি ভাই, ভূতে দাও না, ভুল বললাম নাকি? হ্যাঁ, ঠিক আছে, ভুল বলছি। তাই আপনাদের বলবো, ওই ভয় খাওয়ার দরকার নেই। আমাকে অনেকে বলে ভাইজান পুলিশ তুলে নিয়ে গেছে, কোনো আমি ভাই সব বড় বাবুকে ফোন করে তেল লাগাবার ছিলাম, আমি নয় ভাই, আমি তেল লাগাচ্ছি না। সবাই আমাকে ওদের বুঝতে পারছি তো, ওরা আমাকে তেল লাগায়, আর আমি ফোন করে তেল লাগাবো? ও আমি ছেলে নয় ভাই, বিনা দোষে আমি অন্যায় করিনি। আমার ছেলেরা তুলে নিয়ে গেছে, আমি জামিন করিয়ে বাড়ি নিয়ে আসবো। যেদিন জামিন হয় আমি ছিলাম না, যেদিন বার হয়ে ছিলাম না, দীর্ঘক্ষণ ছিলাম, মালা পরিয়েছে, বাড়ি পাঠিয়েছি। কথার সাথে আমার কাজের মিল আছে তো ভাই? হ্যাঁ, আগে পরে বাইরে কিছু নয়। আমি তখনই পরিবারের সাথে যোগাযোগ করেছিলাম একটা কারণের জন্য। হ্যাঁ, ইদি সাহাজি ভাই কারেন্টে এতে আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম নসিব করুক। সে শহীদ মরণ, সে আমাদের ছেলে ছিল, তার নামে মিথ্যা মামলা দিয়েছিল। দেখো, তাকে কিন্তু আইসিএফ থেকে সরাতে পারি, দুনিয়া থেকে কে কখন যাবে কেউ বলতে পারবে না। তারও শোক জ্ঞাপন করছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার পরিবারের সাথে আমরা সব সময় আছি, আমাদের নেতৃত্বরা তাদের পরিবারের সাথে আছে। না ঠিক আছে, থাক না, কি না, আমি থাক, ওখানে বছরে পরে দেখা করলো, ছবি দেখা বাচ্চাদের কিছু সবাই সবসময় আমরা আছি। আমি আজকে এখানে আসার কারণটা হচ্ছে, আপনাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন, আমি সেটা আপনাদের সমাধান করব। এই গুটি কয়েক, এখন তো মানে 300-400 লোক হয়ে গেছে না? এই 300-400 লোক দেখে অনেকে হাসতে পারে, এই নওশাদ সিদ্দিকী প্রোগ্রামে লোক হচ্ছে না রে, কি আমি কি জনসভা করছি নাকি? এটা বুথে মিটিং করছি, সাধারণ মানুষকে নিয়ে। এটা যদি ভূতের হতে পারে, তাহলে অঞ্চল মিটিং এ তাহলে কত লোক হবে বুঝতে পারছে তো? কি ভুল বলছি নাকি? তাহলে অন্যজন কে কি বলছে দেখার দরকার নেই। আজকে নওশাদ সিদ্দিকী 4 বছর ধরে এটা করছে বলে, কদিন আগে দেখলাম একটা ভিডিওতে আমাকে দেখাচ্ছিল, আমি ওসব পাত্তা দিই না, বলছে ভাইয়ের একটা জিনিস দেখেন, কে রে? দেখলাম সেই নটোরিয়াস ক্রিমিনালটা কি করছে, লোকের হাড়িতে ভাত কাজ হয়েছে, ওষুধ, তার মানে কাজ হয়েছে। আমি বলেছিলাম 14 তলা থেকে নামিয়ে ছাড়বো, নেমেছে তো তার দলের লোকেরা, নেমেছে তো। এখন লোকের চুল রান্না করাই ঢুকে যাচ্ছে, কারণ ভোট। তুমি একটু বসে পড়ো না,
ভোট বড় জ্বালা। ভোটের জন্য এখন লোকের রান্নাঘরে চলে যাচ্ছে। আর একটু সজাগ হন, আর খুঁজেই পাওয়া যাবে না। তাই আমি এখানে এসেছিলাম, আপনাদের কারো কোনো অভিযোগ থাকলে আমাকে জানাতে পারেন। আমার এখতিয়ারের মধ্যে হলে আমি আপনাদের কি করব, সহযোগিতা করব, অন্যথায় আপনাদের পরামর্শ দেব। অবশ্যই পরামর্শটা সুপরামর্শ হবে, কুপরামর্শ আমার কাছ থেকে পাবেন না। আর অনুরোধ হচ্ছে 2026-এর জন্য প্রস্তুতি নেন। শুধু ভাঙন নয়, ভাঙনের মানুষকে প্রয়োজনে রাজ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু মিটিং মিছিল করতে যেতে হবে, এটা মাথায় রাখুন। আপনারা যেতে হবে আপনাদেরকে। আপনারা গিয়ে মাইক ধরবেন, আপনারা বলবেন যে বলো আজকে আমরা একটা পাঠিয়েছিলাম বলে পশ্চিমবাংলার বিধানসভাতে অন্তত বলছে যে আনিস খানকে কেন হত্যা করা হলো, জবাব দাও। একটা ছিল বলেই পশ্চিমবাংলার বিধানসভাতে দাঁড়িয়ে বলছে শিকারী মোড়া আদিবাসী সমাজের ছেলেকে কেন হত্যা করা হলো, তার জবাব দাও। একটা আছে বলেই পশ্চিমবাংলার বিধানসভাতে দাঁড়িয়ে ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের শিক্ষার কথা বলছে। একটা ছিল বলেই যখন ওরা কেউ তুলসী পাতলা নিয়ে আর তো কেউ দীঘার জগন্নাথ ধাম নিয়ে যখন রাজনীতি করছে, তার বাইরে বেরিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য লাগাতার সওয়াল করে যাচ্ছে এই ভাঙড়ের মানুষ। ভাঙড়ের বিধায়ক ছিল বলে ঝাড়গ্রামের মানুষ হাতির হানায় মারা যাচ্ছে, তাদের হয়েও কথা বলতে পারছে। ভাঙড়ের বিধায়ক ছিল বলে দিনাজপুরে আদিবাসীদের উপর অত্যাচার করে তাদের বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, তার প্রতিবাদটাও হচ্ছে। ভাঙড়ের বিধায়কটা ছিল বলে মালদার ভূতনির চরে, আপনার ওই জায়গাটার নাম যে বন্যা হয়েছিল, শ্রীলেখা নাম ভুলে যাচ্ছি, ওই বিধায়িকা বন্যা হয়েছিল, ওর কথাটা তুলতে পারছে। ভাঙড়ের বিধায়কটা ছিল বলেই আর্থসামাজিক ভাবে মানুষকে উন্নয়ন করুক, এর কথা হচ্ছে। ছিল বলে তো শ্রমিকদের বিপক্ষে গিয়েছিলেন বলে এখন মানুষ আঙুল কামড়াচ্ছে তো নাকি, যে নওশাদ সিদ্দিকীর মতো যদি আরো 10টা পাঠানো যেত, বলছে না যে নওশাদ সিদ্দিকী যদি আরো 10টা থাকতো তাহলে হিরিয়ে দিত। তো 2026-এ আরো 10টা নয় আরো 20টা তৈরি করতে হবে, এটা ভাঙড়ের মানুষকে বার্তা দিতে হবে না? তার জন্য দরকার লাগলে আপনাদের কিন্তু অন্য জায়গায় যদি যেতে হয় যাবেন তো প্রচারে। মারপিট করতে আমি নিয়ে যাবো না, কোনো জায়গায় নিয়ে যাবো না, প্রচারে যাবেন যে কেন দরকার সেটাও প্রস্তুত রাখতে হবে। কি ভাঙড়ের মায়েরা, হবে তো? কোনো পিছিয়ে যাওয়ার কোনো জায়গা আছে? তবে এখন তৃণমূল যে কটা প্রকল্প দিবে একটাও ছাড়বেন না, যা দেবে নিয়ে নেবেন। এখন ওরা অনেক দেবে। আর আমি তো এটা চাইছি, এই সময় দেখবেন তরতরিয়ে ভাঙড়ে ডেভেলপ হবে। আমি তো চাইছি হোক, ভাঙড়ের উন্নতি হোক। তাতে যদি আমাকে ওই স্টেজ থেকে দুটো গালাগালি দিয়ে উন্নতি করে, আমরা 4টে গালাগালি দিয়ে বেশি উন্নতি কর। যেই ভাঙড়ের ওই ব্রিজে, থানার ওই ব্রিজটার নাম এখন কি নাম দিয়েছে, কি মিলন সেতু না সম্প্রীতি সেতু নাম দিয়েছে। কতদিনের দাবি বলো তো এটা? 50 বছর, 50 নয়, গোটা 30 বছরের দাবি তো হয়েছে। 10 বছর তো তৃণমূল ক্ষমতায় ছিল, হয়েছে? রাজ্যে হয়নি। আর এবারে হলো কেন? কানে ঢুকিয়ে দিয়েছি তো, কানে পৌঁছাতে হবে। তাই আপনাদের বলবো সজাগ সতর্ক থাকবেন। ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি হিংসায় জড়াবেন না, চোখ কান বুঝে। আশা করছি খাম চিহ্নটা কি আপনারা বেছে নেবেন ইভিএম মেশিনে। তবে বাঁচতেই হবে আপনাকে। তৃণমূল, জোড়াফুল, বিজেপি আর পদ্মফুলে হাত দেওয়ার কোনো প্রশ্ন নেই। পদ্মফুল আপনার মাদ্রাসার জায়গা, মসজিদের জায়গা, কবরস্থান, ঈদগাহ কেড়ে নিতে চাইছে। আর এই পদ্মফুলকে পশ্চিমবাংলাতে কে নিয়ে এসেছে? জোড়াফুল। জ্যোতিবাবু একটা কথা বলতেন, মমতা ব্যানার্জির সব অন্যায়কে কি হবে ক্ষমা করা যায়, কিন্তু একটা অন্যায় মমতা ব্যানার্জির ক্ষমা করা যাবে না, সেটাই ও বিজেপিকে বাংলায় নিয়ে এসেছিল। আজকে বিজেপি রমরমা দেখতে পাচ্ছে না, শুভেন্দু দিকে চিৎকার করছে, হোক করছে, দান করছে। কার জন্য এগুলো? কার জন্য বলুন আপনারা? মমতা ব্যানার্জির জন্য। আচ্ছা আমি যদি বলি কালকে এখানে ধান চাষ করবো, করতে পারবো কি? আমাকে তো এরা জান দিয়ে দেবে, না তো? না জান দেবে তো আমার জন্য, জান দেওয়ার জন্য প্রয়োজন আছে আর প্রস্তুত আছে, তাই তো নাকি ভাই? কারা আছেন হাত তুলুন তো দেখি। জান লাগবে না ভাই, ভোটটা দিলেই হবে। জান লাগবে না ভাই, আমার তোমার ভালোবাসার ভাই। তো আমি যদি জান দেওয়ার জন্য প্রস্তুত আছেন, যদি আমি বলি এখানে আমি কালকে ধান চাষ করবো, ধান চাষ করার জন্য আপনার লেগে লাগবেন না? হ্যাঁ, কিন্তু কালকে কি এখানে ধান চাষ করা সম্ভব হবে? কারণ হবে না। এই যে মাটি আছে ধান চাষের উপযুক্ত নয়, কাপড়ে মাটি, হ্যান ত্যান, তাহলে কি করতে হবে? মাটি তুলে ফেলতে হবে, ধান চাষের উর্বর মাটি নিয়ে আসতে হবে,
নাগল দিতে হবে, তারপরে কি সব কিছু করার পরে বীজ বপন করতে হবে, গাছ বড় হবে, তারপরে ধান হবে, ভাইজানের ইচ্ছা পূরণ হবে, তাই তো? তো 1998 সালের আগে পশ্চিমবাংলায় বিজেপি তার চাষ করার প্রচুর চেষ্টা করেছে। যতবার চেষ্টা করেছে ততবারই তাদেরকে স্প্রে দিয়ে তাদেরকে পচিয়ে দিয়েছে। কারণ ধর্মনিরপেক্ষ দলগুলো, বিজেপি দেখলো, এই রাস্তার সাইড দিয়ে দাও, বিজেপি দেখলো, কটা বাজে দেখো তো, বিজেপি দেখলো, হ্যাঁ বাবা, বিজেপি দেখলো পশ্চিমবাংলাতে ওই রকম, হ্যাঁ পশ্চিমবাংলাতে ওই রকম আমরা চাষ করতে পারবে না, তাহলে কাকে লাগবে? আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি আস্তে 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 থাক না, যে যেখানে আছে সেখানে থাক, থাক থাক, যে যেখানে আছে থাক, কাউকে বিজেপি করবে কি হলো? বিজেপি দেখলো কি পশ্চিমবাংলায় সেরকম ভাবে চাষ করতে পারবো না, তাহলে কাউকে দিয়ে চাষ করাতে হবে। 1998 সালে কংগ্রেস থেকে ভাঙে বার করে দিল কাকে? মমতা ব্যানার্জিকে। এই কথা বলতে হবে না, কথা বলে হাতে ইশারা করে করো না, আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, এটা মাথায় রাখে। আমি কলকাতাতে ভাঙড়ে ঝামেলা হলো, আমার নামে মামলা যদি হয়ে যেতে পারে, তাহলে এত বড় কথা বলছি, তৃণমূল কংগ্রেস যে দলটা তৈরি করলো, ক্যামেরার সামনে বলছি, ওটা বিজেপির সহযোগিতা নিয়ে, তাহলে আমার নামে মামলা হবে না? 1998 সালে বিজেপি দেখলো যে আমি নিজে আর চাষ করতে পারবো না, কাউকে দিয়ে চাষ করিয়ে জমি বললো তোকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার ভাই। একটা মামলা হচ্ছে তার নামে, আর নওশাদের নামে 18 খানা মামলা হয়ে গেছে। আর আমার একটা বক্তব্যের একটা সিঙ্গেল ওয়ার্ডের কথা বলছি, যে ভাষা একটা শব্দ বলতে পারবে না যেটা দ্বারাই হিংসা ছড়াতে পারে, যেটা দ্বারাই মারামারি হতে পারে, যেটা দ্বারাই খুনোখুনি হতে পারে, যেটা দ্বারাই সম্প্রীতি বিনষ্ট হতে পারে, আমার পারবে না। আর শুভেন্দু বাবুর যদি 10টা কথা বলে 8টা কথাতে ওটা হতে পারে, তাহলে শুভেন্দু বাবুর বিরুদ্ধে মামলা হচ্ছে না, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হচ্ছে। কারণ নওশাদ সিদ্দিকী তো ওদের রাজনৈতিক ফান্ডা ফুটিয়ে দিচ্ছে।